কিন্তু প্রশ্ন হলো টাকাটা পশ্চিমবঙ্গে পোস্টপোল ভায়োলেন্স আবার দেখা যাচ্ছে। ওভারঅল পোস্টপোল ভায়োলেন্স কি পোস্টপোল ভায়োলেন্স আবার দেখা যাচ্ছে নয়, পশ্চিমবঙ্গে পোস্টপোল ভায়োলেন্স চলেছে। এবারে পোস্টপোল ভায়োলেন্সের চরিত্রটা সম্পূর্ণ ভিন্ন। গত 4টি উপনির্বাচনের ফলাফল প্রমাণ করে দিচ্ছে যে নির্বাচনটা কিভাবে হয়েছে। গত 2 মাসে পরিস্থিতির এমন কোনো পরিবর্তন হয়নি। 50,000-এর লিড 50,000 ছাপিয়ে আরো 50,000-এ পৌঁছে যাবে। এটা জনমানুষের প্রকৃত প্রতিফলন নয়। এবারে যে সন্ত্রাসটা চলেছে সেটা 2021-এর থেকে পরের যে সন্ত্রাস তার থেকে অনেক বেশি সাইন্টিফিক, অনেক বেশি অর্গানাইজড। পুলিশ এবং কোনো ওদের কিছু সংস্থা আছে তাদের সঙ্গে নিয়ে যৌথভাবে সন্ত্রাস চলেছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে রেলওয়ে সেফটি কমিশনারের যে রিপোর্ট, তাতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এসেছে, যেখানে বলা হচ্ছে সামগ্রিক ট্রেন পরিচালন ব্যবস্থার বড় দাঁড়িয়ে তিনি রিপোর্ট দিয়েছেন। পর্যাপ্ত ওয়াকিটকি না থাকা, T912 এর পরিবর্তে TD912 দেওয়া উচিত ছিল, ট্রেন চালকদের জন্য যথেষ্ট সংখ্যক মেমো ছিল না, বেশ কিছু তথ্য নিয়েছে এই দুর্ঘটনার রিপোর্ট সামনে এনেছেন রেলওয়ে সেফটি কমিশনার। দেখুন, এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। বিচ্যুতি তো ছিলই, ভুল তো ছিলই, নাহলে দুর্ঘটনা হলো কি করে? এই দুর্ঘটনার দায় তো কেন্দ্রীয় সরকার এড়ায়নি, রেল মন্ত্রক কিংবা রেলমন্ত্রী তারাও এখান থেকে সরে আসেন। এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না হয় তার জন্য কঠোর ব্যবস্থা নিতে হবে। আমরাও দলের পক্ষ থেকে পার্টিকে জানিয়েছি, রেল মন্ত্রককে জানিয়েছি যে বারবার এই দুর্ঘটনার কবলে এটা পড়ছে, এটা কাঙ্ক্ষিত নয়, এটা দুর্ভাগ্যজনক শুধু নয়, মানুষ এটাকে একটা অপরাধ বলে মনে করেছে। এই ধরনের বিচ্যুতি থেকে যে কোনো ভাবে রেল মন্ত্রককে বেরিয়ে আসতে হবে। ফুলতলিতে মিনি জামতারার ছায়া, সেখানে ঘরে ঘরে নকল সোনার মূর্তির কারবার, পুলিশ গেলে সংকেত দিয়ে সতর্কতা অবলম্বন করে তারা, সেই দুষ্কৃতীরা পুলিশকে গুলি করে পলাতক সেই চাই সাদ্দাম। ঘাটের তলা সুড়ঙ্গ মিশে গিয়েছে নদীতে, ঘাটের তলা থেকে সুড়ঙ্গ মিশে গিয়েছে নদীতে। এগিয়ে বাংলা তো এগিয়ে। আমি তো বলছি এখন সুড়ঙ্গের সন্ধান পেয়েছেন, এরপরে কোথায় দেখবেন মনুমেন্ট তৈরি হয়ে গেছে। পশ্চিমবঙ্গ একটা 2200 কিলোমিটারের বেশি আন্তর্জাতিক সীমানা সম্পন্ন রাজ্য। যে বর্ডারটা আছে সেটা পোরাস এবং ফুল অফ ওয়াটার বডিজ, যেখানে বিভিন্ন মডিউল সক্রিয় আছে। ভারত বিরোধী শক্তি এটাকে একটা সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করছে। আর এই পাচার বন্ধ করা সীমান্তবর্তী এলাকায় বা নদী সংলগ্ন এলাকায় যদি সত্যিকারের প্রশাসন কিছু করতে চায় তাহলে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগ প্রয়োজন, রাজনৈতিক ঐক্যমত্যের প্রয়োজন এবং জনসচেতনতা বাড়ানোর জন্য রাজ্য সরকারের আরো প্রচার প্রয়োজন আছে। শুধু এর দিকে দোষারোপ করে আমরা একটা প্রজন্মকে ধ্বংস করছি না, গোটা রাজ্যের সর্বনাশ করছি। সন্দেশখালীর মতোই সোনারপুরে সালিশি সভা ডেকে মহিলাদের শিকল দিয়ে বেঁধে অত্যাচার চালানোর অভিযোগ তৃণমূল কংগ্রেসের কর্মীর বিরুদ্ধে। জামাল সর্দার তার নাম। অন্যের জমি হাতিয়ে বাড়ি তৈরির অভিযোগও রয়েছে এলাকার বাসিন্দাদের। মহিলারাও জামালের হাত থেকে রেহাই পাননি দীর্ঘদিন। দেখুন, অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে। সন্দেশখালীতেও যে আপনারা স্বতঃস্ফূর্ত গণপ্রতিরোধ গড়ে তুলেছিলেন তার মধ্যে 80% ছিল তৃণমূল কংগ্রেসের মহিলা। সবাই লক্ষ্মীর ভান্ডার পেয়েছিলেন। অনেকের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল। তাদের বাড়ির দেওয়ালগুলো যদি দেখেন দেখবেন ওখানে তৃণমূল কংগ্রেসেরই প্রতীক। দীর্ঘদিন আগেই ওরা বিজেপির নেতৃবৃন্দকে মেরে এলাকা ছাড়া করে রেখেছে। তারপরেও ওখানে আমরা টিকে ছিলাম এবং সন্দেশখালীর মানুষ প্রতিবাদ স্বরূপ এবারে ওই বিধানসভায় আমাদের লিড দিয়েছে। অনেক ফেক ভিডিও প্লান্ট করবার পরেও, অনেক অপপ্রচার কুৎসার পরেও সন্দেশখালীর মানুষ কিন্তু তৃণমূলকে গ্রহণ করেনি। সুতরাং সন্দেশখালী, আমরা প্রথম দিনই বলেছিলাম যে সন্দেশখালী কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সন্দেশখালীর মতো ঘটনা সর্বত্র ঘটে চলেছে। পাহাড় থেকে সাগর, বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে আজকে তৃণমূলের একাধিপত্য প্রতিষ্ঠিত করা হচ্ছে। এভাবেই কলকাতার তপসিয়া এলাকাতে একটি ক্লাবের মধ্যে অন্তঃসত্ত্বা মহিলাকে দেখে ব্যাপক মারধর করা হলো।
মারধর করার অভিযোগ অন্তঃসত্ত্বা মহিলাকে ক্লাবে ডেকে তোফিয়া হুম এই ধরনের ঘটনা শহর কলকাতার মধ্যে ঘটছে। ওই মহিলা কিন্তু এলাকার বিজেপি কর্মী নামে পরিচিত আছে। বিজেপি যুব কর্মী ফ্ল্যাট হস্তান্তর নিয়ে প্রমোটারের সঙ্গে ঝামেলা, তারপরে এই তাকে অন্তঃসত্ত্বা মহিলা অন্তঃসত্ত্বা মহিলাকে যদি একটা ফ্ল্যাট হস্তান্তরের কেসে পাড়ার তৃণমূলী ক্লাবে ডেকে মারধর করা হয়, তাহলে সে রাজ্যের আইন শৃঙ্খলা কোথায়? আর এমনই একটি রাজ্যে এই ঘটনা ঘটছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। কি অত্যাচারের চলেছে বিজেপির ওপরে, সেটা সংবাদ মাধ্যমে তার হয়তো 0.5% সামনে এসেছে। বর্ণনাহীন অত্যাচার চলেছে, বর্ণনাতীত অত্যাচার চলেছে বিভিন্ন জায়গায়। কিন্তু তাও বলছি, এত অত্যাচারের পরেও বিজেপিকে শেষ করে দেওয়া যাবে না। সঙ্গীতা, মুখ্যমন্ত্রী বারবার সরকারি জমি পুনরুদ্ধারের কথা বলছেন, বিভিন্ন রকম নির্দেশ দিচ্ছেন, কিন্তু বোলপুরে যে ঘটনা আজকে সামনে এসছে, সরকারি জায়গার উপর বেসরকারি স্কুল গড়ে উঠলো এবং তা উদ্বোধন করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। প্রথম দিন থেকে আমরা যেটা বলছি, মুখ্যমন্ত্রী যদি আন্তরিকভাবেও চেষ্টা করেন সরকারি জমি উদ্ধার করবেন, মুখ্যমন্ত্রী পারবেন না, মুখ্যমন্ত্রী পারবেন না, মুখ্যমন্ত্রী পারবেন না, প্রয়োজনে তৃণমূল কংগ্রেসটা উঠে যাবে। আপনি কোথায় সরকারি বেসরকারি কলেজ কিংবা হসপিটাল পর্যন্ত তৈরি হয়ে গেছে? কৃষ্ণনগরে যান, আপনি আসানসোলে যান, জমির কাগজপত্র দেখাতে পারবেন। আরে কোন কলকাতার বাইপাসের উপরে আপনারা একজন খনি ননির বাড়িতে ক্যামেরা নিয়ে যেতে ভয় পাচ্ছেন? আপনাদেরই সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমের এখানে প্রতিনিধি আছেন, নাম করছি না। 2012 সালে তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় আছে বাইপাসের ওপরে, তার পিছনে ওয়েটল্যান্ড ভরাট করে বাড়ি হচ্ছিল, কভার করতে গিয়েছিল। সাংবাদিক প্রেরিত হয়েছিলেন, ক্যামেরা ভাঙা হয়েছিল। পরিস্থিতি এমন যে সেই হাউসের কোন সাংবাদিক আর ওখানে অ্যাসাইনমেন্ট নিতে চাননি, কেউ ওখানে যাননি। আমি তো আবার বলছি, কলকাতা শহর এবং কলকাতা শহরের পার্শ্ববর্তী 10 লক্ষ মানুষ গৃহহীন হয়ে যাবে যদি আপনি ওয়েটল্যান্ড খুঁজে বার করতে চান, যদি সরকারি জমি খুঁজে বার করতে চান। এই সরকার জমি আন্দোলনের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছিল, আর জমি আন্দোলনের মধ্যে ক্ষমতায় আসার পরেই এই সরকার জমি আগ্রাসনটাই তাদের একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে। কোনো জমি বাদ যায়, নদীর চর বিক্রি হয়েছে, চলে যান, আমরা অ্যাড্রেস দিচ্ছি আপনাকে। কোনো প্রতিষ্ঠানের নাম বলবো না, কারণ পরে উইথড্র হলে বলবেন আমরা ডিল করে নিয়েছি। চলে যান, কোন সাংবাদিকের যদি ইচ্ছা থাকে এই সংবাদটা সংগ্রহ করার, আপনি চলে যান। মিউনিসিপ্যালিটির রাস্তা উপরে যাচ্ছে, শুধুমাত্র নিজেদের আবাসন তৈরি করেছে, আবাসনকে আকর্ষণীয় করবার জন্য তার তলা দিয়ে বাইপাস হয়েছে। কোন আইনে এটা সম্ভব? কোন আইনে রিভার ব্যাংকে এনক্রোচ করে একটা আবাসন প্রকাশ্যে সংবাদপত্রে তারা বিজ্ঞাপন দিতে পারে যে একদম খোলা গঙ্গার তীরে আমাদের এই আবাসন? রিভার ব্যাংক, গঙ্গাকে পর্যন্ত এনক্রোচ করেছে। আপনি চলে যান পেতে হাসনাবাদ, যে এত বসিরহাটের গল্প বলছেন, হাসনাবাদ যান, দেখবেন নদী চুরি হয়েছে, নদী চুরি, নদীর ওপরে বাড়ি, বাড়ির মালিক কে? চলে যান ছবি দেখতে। ইরিগেশনের জমি, রেলের জমি, দেবোত্তর সম্পত্তি, ওয়াক অফ প্রপার্টি, রাজ্য সরকারের জমি, বিভিন্ন জায়গায় বর্গার জমি, সমস্ত জমি দখল হয়ে গেছে। বাইপাসের ওপরে 2 কাউন্সিলর, তারা তো দলিল দিচ্ছেন, লিখিত দলিল, রসিদ করে বিভিন্ন সরকারি জমির ওপরে গুমটি বসিয়ে টাকা নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী ঘোষণাটা কেন? মুখ্যমন্ত্রী তার ঘোষণা কি? ঘোষণা কেন? দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী কি করেন কি পারেন, এটা দেবানা জানন্তি কুত মনুষ্য বলে একটি কথা আছে, এই ঈশ্বরেরও ওপরে আমাদের বোঝার ক্ষমতা নেই। মুখ্যমন্ত্রী মাঝে মাঝে পরিকল্পিতভাবে এ ধরনের একটা প্ল্যান করে দেন, একটা স্টেটমেন্ট করেন, একটু দলের মধ্যে নাড়াছড়া হয়ে যায়। আপনারা যারা সাংবাদিক, আপনারা এসব নিয়ে ব্যস্ত থাকেন। আসল যে সমস্যা, যে জ্বলন্ত সমস্যা এই মুহূর্তের, যে মূলধনী খাতে ব্যয় অর্ধেক হয়ে গেছে, উন্নয়ন কার্যত স্তব্ধ, শিক্ষাক্ষেত্রে চরম নৈরাজ্য, বেসরকারীকরণ শুরু হয়ে গেছে, রাজ্যে কলকারখানা বন্ধ হচ্ছে, কলকারখানার জমি দখল হচ্ছে,
65 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক, শিক্ষিত তরুণ তরুণীর কোনো চাকরি নেই, রাজ্যে নতুন কোনো বিনিয়োগ নেই। এই দৃষ্টি থেকে দূরে সরানোর জন্য এটা চলছে। একটা খবর পাওয়া যাচ্ছে দেশের সুরক্ষা ব্যবস্থা এবার ভাস্কর্যের তৃণমূল। ডিআরডিও একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য পূর্ব মেদিনীপুরে একটি জমি নিয়েছিল পাতিতে। সেখানে আমিন সোহেল বলে একজন ব্যক্তি ডিআরডিওর কাছে হস্তক্ষেপের অভিযোগ পাওয়া যাচ্ছে। ব্যক্তি না, পঞ্চায়েতের ঘটনা। পঞ্চায়েতের উনি হরিপুর। বিরোধী দলের তার কি বক্তব্য? ওখানে বলছেন যে 2 লক্ষ টাকা ডিআরডিও থেকে বলেছে যদি আমরা মিসাইল টেস্ট করি, দুদিনের জন্য মাঝিদেরকে আমরা যেতে দিতে পারি না মাছ ধরতে। তো তখন ওরা বলেছে তাহলে মাঝি রাখাবেই, বলছে অ্যাসেসমেন্ট রিপোর্ট দিন একটা। ডিআরডিও কে 11 লক্ষ টাকার একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট দেওয়া হয়েছে, সে ক্ষতি হয়ে যাবে। ডিআরডিও বলেছে আমরা 20 লক্ষ টাকা দিতে প্রস্তুত, কিন্তু কাজটা করতে দিতে হবে। তখন ওরা এবার দাবি করছে না, কাজ এখন এইভাবে করতে দেওয়া যাবে না, পঞ্চায়েতের লোকজনকে আটকে দিচ্ছে। দেখুন, দীর্ঘদিন ধরে ওখানকার কিছু স্থানীয় মানুষ ডিআরডিওর এই প্রজেক্টকে কার্যত ডিসরাপ্ট করছেন। একই ঘটনা করছে তারা করছে অশোকনগরে ওএনজিসি, তাদের যে পরিকল্পনা সেটা বাস্তবায়িত হতে দেরি হচ্ছে। তার মূল কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের দখলদারি। তৃণমূল কংগ্রেসের কাছে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা, দেশের পররাষ্ট্র নীতি, দেশের সামরিক শক্তি বৃদ্ধি এগুলো কোনো ইস্যু নয়। তৃণমূল কংগ্রেসের কাছে ইস্যু একটাই, যে কোনো মূল্যে যে কোনো ভাবে টাকা তুলতে হবে, আর কেন্দ্রের যে কোনো পরিকল্পনা যা দৃশ্যমানতা আছে তা থেকে মানুষের দৃশ্য সরিয়ে রাখতে হবে। এর জন্য এই বিরোধিতা চলছে। কিন্তু শ্রমিকদের এটাও খবর পাওয়া যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি চিঠি লিখেছিলেন ডিআরডিওর যারা রয়েছেন, তারা চিঠি কিন্তু লিখেছেন, স্বাভাবিকভাবেই কোনো উত্তর আসে স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় যদি পদক্ষেপ নিতেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি চিঠির ওপরে অ্যাকশন নিতেন, তাহলে কারো কোন পঞ্চায়েত প্রধানের ক্ষমতা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশের বিরুদ্ধে, নির্দেশের বিরুদ্ধে গিয়ে কাজ করা? এখনো পর্যন্ত সে অবস্থা তৈরি হয়। সুতরাং যেটা হচ্ছে এটা তৃণমূলই অবস্থান, এটাই ধরে নিতে হবে। কিন্তু এখানে আরেকটা জিনিস বলা হচ্ছে আমিন সোহেল নামক ব্যক্তি ওই জমির ওপরে নাকি চিংড়ি চাষ করতো, সেই জমিতে যদি কেউ পা দিত তাহলে 20 লক্ষ টাকা জরিমানা দিত, হবে তাহলে 20,000 টাকা জরিমানা দিত। দামি জমি দামির পা রাখবে তৃণমূল কংগ্রেসের নেতা, এটা তো তারা ঠিক করবে না, এটা রাজতন্ত্র। এটা অরঙ্গজেবের সময় পড়বেন মধ্যযুগের ইতিহাসে কিভাবে টাকা তোলা হতো, ওই পথই নিয়েছে, ওই দিকেই তো যাচ্ছে। মোটামুটি শরিয়তি আইন তো শুরু হয়ে গেছে চারিদিকে বেঁধে মার, এবং সেটাকে প্রকাশ্যে সমর্থন, প্রকাশ্যে ধর্মান্তকরণকে সমর্থন, আবেদন জানানো। কিন্তু শ্রমিকদের এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ওটা খুব গুরুত্বপূর্ণ একটা মিসাইল, যেটা যে কোনো যুদ্ধ বিমানকে নিমেষেই শেষ করে দিতে পারে, হাওয়াতে শেষ করে দিতে পারে। কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের বাধা দেওয়াতে কি সত্যি না, প্রথম কথা হচ্ছে ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা এবং দেশের নিরাপত্তা, দেশের পররাষ্ট্র নীতি, সর্বোপরি দেশের সামরিক শক্তি বৃদ্ধি হলে তৃণমূলের কি বুথে লিড পাবে? প্রশ্নটা এইখানে। প্রশ্নটা কোন যুদ্ধ বিমানকে ধ্বংস করছে সেটা নয়, প্রশ্নটা হচ্ছে পাশের পঞ্চায়েতে সেখানে যদি কোনোভাবে এই সরকারের জনপ্রিয়তা বেড়ে যায়, এটা কিন্তু লেখালেখি হবে, তাহলে কি তৃণমূলের লিডটা কমে যাবে? এইটা নিয়ে হচ্ছে। শ্রমিকদের এখানে প্রশ্ন হচ্ছে, শেষ আমার একটা প্রশ্ন যে রীতিমতো দেখা যাচ্ছে চোপড়ার ঘটনায় বিধায়কের যে উক্তি, তারপরে যদি আসে বিনয় হাকিমের উক্তিতে, এবং সেখান থেকে পরপর দিয়ে যদি সাজানো যায় হারিয়ে দেওয়ার ঘটনা এবং এখানে ডিআরডিও কে বাধা, তাহলে কি এটা অন্য একটা রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা করছে তৃণমূল? দেখুন, তৃণমূল হয়তো খুব ইচ্ছাকৃতভাবে নতুন রাষ্ট্র তৈরির পরিকল্পনা করছে না, কিন্তু তৃণমূলের জ্ঞানে বা অজ্ঞানে তৃণমূল যে কাজ করছে বা তৃণমূল যে পরিস্থিতিতে গোটা পশ্চিমবঙ্গকে নিয়ে যাচ্ছে, তাতে 1946 সালের অবস্থায় পশ্চিমবঙ্গ পৌঁছচ্ছে। আবার কিন্তু এ রাজ্যে আবার ভানু বোস কিংবা গোপাল মুখার্জিদের প্রয়োজন আছে, তাহলে কলকাতার মানুষ বাঁচবে না। ভোট নীতি দেখা যাচ্ছে বিভিন্ন আধিকারিকদের প্রভাবে ফিরিয়ে আনছে রাজ্য সরকার, এবং আজকে রাজীব কুমার নির্বাচন কমিশন যারা সরিয়ে দিল নির্বাচন প্রক্রিয়াতে, তিনিও আজকে রাজ্য পুলিশের ডিজির দায়িত্ব পালন করেন। তো অত্যন্ত স্বাভাবিক বিষয়। মুখ্যমন্ত্রী তো বলেছেন প্রশাসন এবং যদি সিআইডি বা অন্যান্য ইন্টেলিজেন্স ঠিকভাবে কাজ করতো, বিজেপি 12টা আসনও পেত না।
তিনি তো প্রকাশ্যে বলেছেন। তো এখন তিনি যাদের নিয়ে এলে বিরোধী শূন্য করে দেওয়া যায়, তার একাধিপত্যটা সর্বস্তরে প্রতিষ্ঠিত করা যায় এবং দলটাকে, সরকারটাকে সর্বগ্রাসী করে ফেলা যায়, তার জন্য তিনি শপথে আবার স্বমহিমায় সকলকে প্রতিষ্ঠিত করবেন, এটাই তো স্বাভাবিক। আচ্ছা, শোভন চট্টোপাধ্যায়কে দলে তৃণমূল কংগ্রেসে ফেরানো নিয়ে তৃণমূলের অন্তরে কলহ তৈরি হয়েছে। একসময় কংগ্রেস করা, পরবর্তীতে গেলে বিজেপি নেতা হওয়া এবং তারপরে তৃণমূলে ফিরে যাওয়া জয়প্রকাশ মজুমদার বলেছেন এইভাবে তো আসা যায় না, আবেদন করতে হবে। কল্যাণ ব্যানার্জি তখন বলেছে জয়প্রকাশ মজুমদার আবার কবে আবেদন করে তৃণমূল কংগ্রেসে এসেছিলেন। এটা ওদের ব্যাপার, ওদের দলে আসা যাওয়া চলতেই থাকে। মাঝে আমাদের দলেও হয়েছিল, অনেকেই এসেছিলেন, আবার ক্ষমতার অলিন্দে তারা সম্পৃক্ত হতে ভালোবেসে তারা তাদের জায়গায় আবার চলে গেছেন। আর এদের নিয়ে খুব একটা বেশি মানুষ আলোচনা করছে কি আমার মনে হয়। দাদা, গত রবিবার সুকান্ত মজুমদার একটা মন্তব্য করেছেন যে সংগঠনে যোগ দিতে হবে এজেন্সির ওপর না। তাহলে কি রাজ্যে বিজেপি সংগঠন নতুন নয়? পার্টির রাজ্য সভাপতি যখন কোনো মন্তব্য করেন, সেটার উপরে কোনো রাজনৈতিক বিবৃতি, কোনো টিপ্পনী বা সেটার উপরে কোনো ধরনের আলোচনা করা রাজ্য মুখপাত্রের ইখতিয়ার বহির্ভূত। সেজন্য এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না। বিজেপি শক্তিশালী ছিল, আছে এবং ভবিষ্যতে স্বরূপে বিজেপিকে সংঘবদ্ধ আকারেই মানুষ দেখবে। ছবিটা একটা প্রশ্ন যে আপনি বিধানসভা উপনির্বাচনের দিনে ভোটের পরে আপনি বলেছিলেন যে 26-এর আগে তৃণমূল নামক সরকার শেষ হয়ে যাবে। তারপরে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের একটা মন্তব্য করলেন, উনি এখন নরওয়েতে গেছেন। তারপরে দেখা গেছে 21শে জুলাই প্রত্যেকবার দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, কিন্তু এবারে দেখা যাচ্ছে না। তাহলে কি একটা রাস্তা সুনিশ্চিত করা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ছাড়তে পারে বা অন্য কোনো দলে যোগদান দিতে পারে? এ ধরনের কোনো রাজনৈতিক জল্পনায় বিজেপির কোনো উৎসাহ নেই। আমি বলেছি এই সরকার 2026 পর্যন্ত যাবে না। তার কারণ হচ্ছে তৃণমূলের ধ্বংসের বীজ তৃণমূলের মধ্যেই নিহিত করা আছে। আর না হলে রাষ্ট্রবিজ্ঞান মিথ্যা হয়ে যাবে, সমাজবিজ্ঞান মিথ্যা হয়ে যাবে। তৃণমূল নামক রাজনৈতিক দলটির জন্ম হয়েছিল সিপিএম বিরোধিতার কারণে। সিপিএম বিরোধিতা এবং সিপিএম বিরোধিতা ডাইলিউটেড হয়ে গেছে 2011 সালে তথাকথিত ক্ষমতার পট পরিবর্তনের পর। তারপরে 5 বছর তারা মৃত 34 বছরের একটা সময়ের কাটাছেঁড়া করে প্রায় ছায়ার সঙ্গে যুদ্ধ করে রাজনীতি চালিয়ে গিয়েছিলেন। তারপরে শুরু হয়েছিল অন্ধ মোদী বিরোধিতা, কেন্দ্র সরকার বিরোধিতা। তো স্বাভাবিক নিয়মেই তৃণমূল তার রাজনৈতিক মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এবং এই সরকার 26-এর আগে আজ যে তৃণমূলকে দেখছেন 2026 পর্যন্ত এই সরকার থাকবে না। এই মানুষটি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? আগে অনেকজন বলছে, রাজনৈতিক মহলে অনেকে বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে আগে পুলিশের দায়িত্ব ছিল, দায়িত্বভার পালন করতেন, এখন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কেড়ে নিয়েছে। তাহলে কি ভেতরে অঙ্গের একটা দ্বন্দ্ব চলছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এই সরকারের কেউ নন। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সমান্তরাল সরকার চালাচ্ছেন বাইরে থেকে, আমরা যেটা দেখতে পাচ্ছি। এবং আমরা মানে বিজেপির সাধারণ মানুষই দেখছেন। তিনি নির্দেশ দিচ্ছেন, পুলিশ কাজ করছে, তার সভায় 3000 পুলিশ পৌঁছে যাচ্ছে। স্কুলের পরীক্ষা বন্ধ হয়ে সেখানে পুলিশদের রাখা হচ্ছে। আমরা দেখছি তিনি বাইরে থেকে সরকার চালাচ্ছেন। এর উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবেন, কিন্তু সাহস করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রশ্ন করবে এরকমই বা অবস্থা কি আছে? সাংবাদিকদেরই বা সেই অবস্থা কোথায়, সাহস কোথায়? সাংবাদিকদের দোষ দিয়ে লাভ নেই, এমনি কভার করতে গেলেই মারধরকে ভাঙচুর হয়ে যাচ্ছে, ক্যামেরা কেড়ে নিচ্ছে, তারপর যদি এই প্রশ্ন করেন বিরাট একটা ঘটনা ঘটে যাবে। আচ্ছা, সুনন্দা সরকার কাউন্সিলর পিটের ঘটনা নিয়ে যেটা চাপান্তর চলছে সেটা হচ্ছে যে যাকে যে মার খেয়েছে সে বলেছে যে আমি যেহেতু জুয়া, সাতটা এই সমস্ত বেআইনি কাজে বিরোধিতা করেছিলাম তাই এসে আমাকে মেরেছে। কাউন্সিলর বলছে ব্যাপারটা উল্টো, আসলে আমরা প্রতিবাদ করেছিলাম বলে আমার হাজবেন্ডের মাথা পাঠিয়ে দিয়েছে। তার মানে জুয়া চলছে, সাট্টা চলছে, তোলা চলছে, এগুলো চলছে। কে চালাচ্ছে সেটা বড় কথা নয়, কিন্তু এটা চলছে। আর আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, বারাসাত চলে যান, মধ্যমগ্রাম চলে যান, যে পরিমাণ সাট্টা বেড়েছে, চরকা না বলে আবার একটা নতুন খেলা এসে গেছে।
এটা চলছে, ব্যাপকভাবে চলছে। এবং প্রত্যেক বিধায়ক জানেন, প্রত্যেক বিধায়কের এক একটা বাড়ি আছে, শোনা যাচ্ছে যে বিধায়কের আশীর্বাদ আছে সেখানে। জুয়ার বোর্ড, প্রত্যেক বিধানসভায় একটা করে বিয়ে বাড়িকে ভাড়া করে বড়ভাবে জুয়ার বোর্ড বসিয়ে দেওয়া হয়েছে। এটা অসাধারণ অর্থনীতি চলছে রাজ্যে। অনিশ্চয়তা একদিকে বাড়ছে, অসহায় শিক্ষিত তরুণ তরুণীদের, প্রান্তিক মানুষদের, আর একটা ক্লাস নতুন তৈরি হয়েছে তৃণমূলী। তাদের আপনি দেখলেই চিনতে পারবেন। শেখ শাহজাহান যখন প্রথম হ্যাঁ, পুলিশ এসকর্ট করে গাড়িতে তুলছিল, তার সে বডি ল্যাঙ্গুয়েজটা, হুম, তারপরে যখন সিবিআই এর হাতে পড়ে গেল, তার বডি ল্যাঙ্গুয়েজটা পাল্টে গেল। আরিয়াদহের জয়ন্তের বডি ল্যাঙ্গুয়েজটাও পাল্টে গেছে আজকে। যখন নাকি তৃণমূল প্রথম গেল পুলিশে, কুর্চিতে হেঁটে যাচ্ছে, এবার তৃণমূল কংগ্রেস যখন ছেড়ে ফেলে দিল, তখন দেখা গেল পুলিশ ওকে ধরে ধরে তুলছে। এই যে শৈলী ভাষায় পরিবর্তন, এটা তো খুব হিন্দিতে সুন্দর প্রভাব আছে। शेर का छाल पहनने से ही बकरी कभी शेर नहीं बनता। আপনি জ্যোতিপ্রিয় মল্লিকের কথাটা ভুলে গেলেন? ইডি সিবিআই এর নোটিশ থুতু দিয়ে ছিঁড়ে ফেলে দেবো। এখন দেখেছেন চেহারাটা একবার? ওসব থাকে, ক্ষমতা যতক্ষণ থাকে থাকে। অনেকে আবার বলছে যে এই যারা সমাজ বিরোধী রয়েছে, যারা সমাজ বিরোধী কাজকর্ম করে, তারা হুম, যারা অনেকে বলছে, আমার কথা নয়, অনেকে বলছে, অনেকে বলছে ওয়েট করো, তোমার উত্তরটা জন্য কিন্তু সবাই দিয়ে দিচ্ছে না। আপনি যখন প্রথম রাখো সুতরাং তুমি ওয়েট করো, তারপর তুমি করছো। ঠিক আছে, করে ফেলেছি, ঠিক আছে, বল বল। অনেকে বলছে যারা সমাজ বিরোধী কাজকর্ম করছে তাদেরকে পুলিশ জামাই করে, হ্যাঁ, পুলিশ জামাই আদত করে নিয়ে যায়। জানা। আজকেও সুপ্রিম কোর্টে এসএসসি মামলা শুনানি হলো না, শুনানি আবার পিছিয়ে গেল। 70 দিনেও এসএসসি তাদের রিপোর্ট জমা দিতে পারলো না সুপ্রিম কোর্টে। 26,000 এসএসসি যাদের চাকরি বাতিল হয়েছিল তাদের ভবিষ্যৎ এসএসসির আছে কি? এ তো হাত কামড়ানো আর ব্যালট খেয়ে ফেলা সরকার। আপনি কি মনে করছেন এসএসসির কাছে সমস্ত কাগজপত্র অবশিষ্ট আছে? যারা এই সংগঠিত লুটকে চালিয়ে নিয়ে গেছে তারা সমস্ত কিছু রেখে গেছে। এসএসসির কাছে দেবার মতো কিছু আছে? শুধু বিবৃতি আর নেতাদের দিয়ে প্রতিহিংসার তত্ত্বকে সামনে নিয়ে আসা। আমরা হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের দিকে তাকিয়েছি। আমরা চাই যাদের মেধা প্রতারিত হয়েছে তারা উপযুক্ত ন্যায় বিচার পাক, এবং তার সঙ্গে তাদের জীবনের যে 8 বছর লুট হয়েছে সেটাকেও মহামান্য সুপ্রিম কোর্ট সেটাকে কম্পেনসেট করুন। আর যারা বাজার থেকে চাকরি কিনেছেন তাদের চাকরি যাক, তাদের শাস্তি হোক, কিন্তু যারা এই ব্যবস্থা তৈরি করলো তারা একদম সাদা পাঞ্জাবি পরে মানুষের সামনে নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে ঘুরবে, আর তাদের কাট আউট গোটা কলকাতা শহরে লাগানো থাকবে। মানুষ তারা দেখবে, এটা যেন না হয়। কোর্ট সেটাও দেখুক যে যারা এটা তৈরি করেছে, যাদের কারণে এই অবস্থা, তারাও যেন গ্রেপ্তার হয়। যে 26,000 চাকরি গেল তাদের সেই বিষয়টা নিয়ে কিন্তু সিদ্ধান্ত আজকেও হলো না, মামলা শুনানি পিছিয়ে যাওয়ার জন্য। চাকরি থাকবে না থাকবে না সেটা আমাদের কিছু বলার নেই, সেটা সম্পূর্ণভাবে আদালতের বিষয়। বিয়ে গেছে, হ্যাঁ, বিয়ের মতো কেস হয়ে গেল নাকি? সেটা দেখবেন। আমরা আচ্ছা, তো একটা বিষয়, আদালতে, আমরা তো সুপ্রিম কোর্টের আদালতের কোন বিচারপতির বাড়িতে গিয়ে পোস্টার মারবো না, সেজন্য আমাদের এই নিয়ে কিছু বলার নেই। জয়ন্ত সিং, হুম, ও তো বইপর কেউ নয়, হিস্ট্রি শিটার। হুম, অনেক অপরাধ করেছে, জেল খেটেছে, জেল থেকে বেরিয়েছে, তারপরেও তাদের সঙ্গে অ্যাসোসিয়েট ছিলেন এরা তৃণমূলের নেতারা। আজকে হঠাৎ করে তারা ভুল স্বীকার করছে, তাই ছেড়ে ফেলছে। এই পরিবর্তনের মানে কি? কোনো পরিবর্তন নেই। কিছুদিনের পর মানুষ ভুলে যাবে। আমাদের প্রয়াত নেতা সুব্রত মুখার্জিকে একবার সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন 80-র দশকের একদম প্রথমে, আমাদের ছাত্রাবস্থা, অনেকদিন পরে মনে পড়লো যে আপনি যে মাঝে মধ্যে গিয়ে তো ভাঙচুর করে দেন, পুলিশকেও মেরে দেন, এগুলো করে তারপরে যখন ভোটে দাঁড়াতে যান আপনার কোনো অসুবিধা হয় না? তার উত্তরে সুব্রত মুখার্জি বলেছিলেন, আমরা রাজনীতি করি মানুষের দুর্বল স্মৃতিশক্তিকে সঙ্গে নিয়ে। মানুষের যদি স্মৃতিশক্তিটা একটু থাকতো তাহলে মানুষ অনেক ঘটনাই ভুলতো না। এটাও সেরকম হবে, কিছুদিন পরে আপনি অন্য প্রশ্নে চলে যাবেন। আরেকটা হচ্ছে যে কাউন্সিলর বনাম কাউন্সিলর, হুম, কিন্তু আজকে নতুন কিছু না। এর আগেও দেখা গেছে কসবাতে হয়েছে, নানা জায়গায় হচ্ছে, এবং বারবার করে যেটা অভিযোগ হচ্ছে যে তৃণমূলের বিরুদ্ধে জমি দখল, বেআইনি কাজকর্ম, সাপটা, কাটমানি, এই অভিযোগ আমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। থামবে না, এটা থামতে পারে না।
একটা রাজনৈতিক দলের যদি একমাত্র দর্শন হয় যে জো জিতা ও সিকান্দার এবং বুথে লিড দেওয়া, যেখানে দলকে ঐক্যবদ্ধ রাখবার জন্য কোনো সিমেন্টিং ফ্যাক্টর নেই, যেখানে নির্দিষ্ট কোনো কর্মসূচি কিংবা মতাদর্শ নেই, শুধুমাত্র দখলদারির মধ্যে দিয়ে একটা রাজনৈতিক দল বেঁচে থাকতে পারে না। আর তার জন্যই হচ্ছে, আমি বাবার বলছি, এটা হবেই। এটা মমতা বন্দ্যোপাধ্যায় হাজার চেষ্টা করলেও, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টেম্পারামেন্ট বা নিজের শরীরী ভাষাকেও যদি বদলে ফেলে, তিনি যদি আজকে রাস্তায় নামেন, যিনি এই দলের জন্মদাত্রী, তিনিও আজকে এই অবস্থার পরিবর্তন করতে পারবে না। নাহলে রাষ্ট্রবিজ্ঞানটাই মিথ্যা হয়ে যাবে, সমাজ বিজ্ঞান মিথ্যা হয়ে যাবে। এটা হবেই, এটা হওয়ার ছিল, এটা হবে, এবং এর মধ্যে দিয়ে তৃণমূল ধ্বংস হবে। এই সাদ্দামের মতো একজন দুষ্কৃতী এত বড় একটা সুড়ঙ্গ পুড়ে ফেলল, হ্যাঁ, অথচ পুলিশ কিছু জানতে চায় না। আবার আপনারা বারবার পুলিশ বলে কিছু নেই, তৃণমূলী পুলিশ, পুলিশের তৃণমূল। আপনারা বারবার মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে আক্রমণ করছেন, সৌগত রায় তিনি হঠাৎ দলের বিবেক হয়ে তিনি পুলিশকে আক্রমণ করছেন, মদন মিত্র পুলিশকে আক্রমণ করছেন। এবার আপনারা সাংবাদিকরাও যদি পুলিশকে আক্রমণ করে, তাহলে পুলিশ কোথায় যাবে? আরে পুলিশ তো মানুষ, এট দ্য এন্ড অফ দ্য ডে তাকে তো সংসার চালাতে হবে, তার পরিবারের নিরাপত্তা আছে। আর পুলিশ কেন এই ঝামেলার মধ্যে যাবে? ৭৫-২৫ যে সুন্দর বিষয়ে ভাগ আছে, তার মধ্যে তো পুলিশ আছে। আপনারা তো একবার আমলাদের কথা বলছেন না, আজকে শুধু নেতাদের কথা বলছেন। নেতারা লুট করছে, নেতারা ভালো জামা কাপড় পরছে। পশ্চিমবঙ্গে যে আইএস অফিসাররা আছে, তাদের অধিকাংশ স্ত্রীদের গিয়ে দেখুন, প্রত্যেকটা পার্টিতে আলাদা আলাদা জুয়েলারি সেট। প্রত্যেকের সার্চ করতে বলুন, প্রত্যেকের কাছে ২-৩টে করে ক্রেডিট কার্ড বেরোবে অন্যের নামে, বাজার করছে অন্যের পয়সায়। ৩ তলার উপরে, দোতলার উপরে সুইমিং পুল বানিয়েছে। কত টাকা রোজগার করেন? কত মাইনে একজন আইএস অফিসারের? কতবার বিদেশ ভ্রমণ করছেন? সারা পশ্চিমবঙ্গ একটা লুটের রাজ্য বানিয়েছে সবাই মিলে। আজকে মদন বলছে, সৌগত বলছে, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় রিপিটেডলি বলেছেন কাটমানিপুর, প্রমোটার, দুর্বৃত্ত, এদের কোন কাটমানি নেওয়া বন্ধ হয়েছে? এদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না বলেছে। শুনুন, বাম জমানায় সিঙ্গেল উইন্ডো সিস্টেম ছিল। আপনি যে কোনো প্রমোটারের সঙ্গে কথা বলুন, বাম জমানায় নির্দিষ্ট জায়গায় পার্টি অফিসে একটি নির্দিষ্ট টাকা, এমনটা বড় ছিল না, 70 দিলে আপনাকে কেউ ডিস্টার্ব করতো না, বা তারা ভাবে নিয়ন্ত্রণ করত। সেই সময় কিছু দুষ্কৃতী ছিল, তারা বুঝে গেছিল যে এইগুলো হচ্ছে রোজগারের রাস্তা। ক্ষমতায় যখনই পট পরিবর্তন হয়েছে, যারা হারমাদ বলে সিপিএম যাদের চিহ্নিত করেছিল, সিপিএম এর যাদের, তারাই হয়ে গেছে তৃণমূল। শুধু তৃণমূল হয়নি, তারা তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে গেছে। এখন আপনি কোনো বাড়ি তৈরি করতে গেলে প্রমোটারের কাছে গেলেই, প্রথম প্রমোটার যখনই যাচ্ছে কাউন্সিলের কাছে, প্রথমে এফআইআর কত, প্রফিট কত বেরোবে। আপনি 5 তলার, আমি দক্ষিণ দমদমের কথা বলছি, 5 তলার স্যাংশন আছে, 8 তলা করো, একটা ফ্লোর আমার। কোনো দক্ষিণে একজন কাউন্সিলর 3 নম্বর পারলে একটা গ্যারেজ আমার। এভাবে পয়সা নিচ্ছেন সবাই। যে কোনো একটা ভূমিকম্পে আমাদের এই ধ্বংসের পথে চলে যাবে। জলস্তর নামছে, কলকাতার জলস্তর নামছে। আপনি এখান থেকে গড়িয়া পর্যন্ত যান, আমি হাত জোড় করে সংবাদ মাধ্যমের কাছে বলছি, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর স্বার্থে, কলকাতা শহরকে বাঁচানোর স্বার্থে, দয়া করে একবার রুবি থেকে শুরু করে আপনি গড়িয়া পর্যন্ত যান। তার বাঁদিকের যে অংশে যত আবাসন তৈরি হয়েছে, সমস্ত গ্রিন বেঞ্চে মামলা চলছে, সমস্ত মামলা ঝুলে আছে, ওয়েটল্যান্ডের ওপর বাড়ির পর বাড়ি হয়ে গেছে। কে ব্যবস্থা নেবে? মুখ্যমন্ত্রীর ক্ষমতা, এই মুখ্যমন্ত্রী বললে এগুলো সব বন্ধ হয়ে যাবে? এই বাইপাসের ওপরে যত জমি, নস্কর আর রানী রাসমণিদের জমির ওপরে, এই যে ফণি আর ননিরা সব বাড়ি বানিয়েছে, একটার পর একটা পুকুর বুঝিয়েছে, 9খানা পুকুর বোঝানো আছে ভেতরে। স্যাটেলাইট পিকচার স্পিকস ইটসেলফ, সত্য কি মিথ্যা কি করে হচ্ছে? কোথায় গ্রিন বেঞ্চ? কোথায় গ্রিন বেঞ্চের বিচারপতি কি করছেন? সবুজায়নের কথা নিয়ে যারা আগে প্রতিবাদ করতেন, দুটো স্টেটমেন্ট দেবেন, তারপর চেপে যাবেন। কেন চুপ করেন? কোথায় প্রতিবাদ? কলকাতায় বাঙালি নাকি প্রতিবাদী? কোথায় প্রতিবাদ? কোন সংবাদ মাধ্যম একটা স্টোরি করছে না এই নিয়ে? কিসের কারণে? কোন অ্যাডভার্টাইজমেন্টের চাপে? না সরকারের চাপে, না বাণিজ্যিক কারণে? একটা স্টোরি আপনি দেখেন করেছেন সংবাদ মাধ্যম। এত বড় ধ্বংসের দিকে একটা শহর এগিয়ে যাচ্ছে, যার জলস্তর নামছে,
মানুষের চাপ এত বেশি বাড়ছে কল্পনাতীত। আজকে ফায়ার ব্রিগেড যে যারা কম্ব্যাটিং ফোর্স আছে, আজকে যদি এই আমাদের বিধাননগর কর্পোরেশনের ওদিকের অঞ্চলটা যেটা অবৈজ্ঞানিক ভাবে সেটার সঙ্গে সংযুক্তিকরণ হলো রাজারহাট গোপালপুর মিউনিসিপ্যালিটিতে, ওখানে যে কনস্ট্রাকশন হচ্ছে, আগুন লাগলে নেবানোর মতো জায়গায় আপনার গাড়িটা পৌঁছবে না, জলের পাইপ তো অনেক দূরের কথা। আপনি জল কোথা থেকে সংগ্রহ করবেন ওটা ভুলে যান। আপনি এবার ভালো করে লক্ষ্য করুন, মাঝখানে যে কেষ্টপুরের খাল আছে ওটা আস্তে আস্তে বুঝিয়ে দেওয়া হচ্ছে, ওখানেও পয়সা নিয়ে লোক বসিয়ে দেবে, সময়ের অপেক্ষা। ছবি ওখানে দেখেছেন নয়নজলি লেক টাউনের সামনে, শুধুমাত্র ব্যাংকোয়েট গুলোকে চালাতে হবে, হোটেল গুলোকে চালাতে হবে, আবাসন চালাতে হবে, পুরো নয়নজলি বুঝে গেল। বিধানসভায় কোনো প্রশ্ন উঠলে সেটা সরকারি রেকর্ড। যখন বিধানসভায় একজন বিধায়ক প্রশ্ন তুললেন যে নয়নজলি ভরাট করা হচ্ছে বেআইনি ভাবে, পশ্চিমবঙ্গ সরকারের যখন ফাইল তৈরি হয়ে গেল, তারপরেও সেটা কি করে ভরাট হলো? চারিদিকে পুকুর ভরাট চলছে, জলাজমি ভরাট চলছে, আর ববি হাকিম বিবৃতি দিচ্ছে, মুখ্যমন্ত্রী বিবৃতি দিচ্ছেন। সরকারি জমি ক্ষমতা আছে উদ্ধার করার, সরকারি জমি ক্ষমতা উদ্ধার করতে গেলে বুলডোজার নামাতে হবে, গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে, যে পরিস্থিতি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে। আর ওদিকে তো যেতেই পারবেন না, ও পাড়ার দিকে তো যেতেই পারবেন না। আজকে এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে এসএসসি ভূমিকা নিয়ে আজকে প্রশ্ন করলেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এসএসসির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে আজকে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। না, কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের আইনজীবী কোনো সুচতুর ভাবে রাজ্য সরকারকে এসএসসি থেকে আলাদা করতে চাইছে, এটা অত্যন্ত স্বাভাবিক। তারা এটা মানুষের সামনে দেখাতে চাইছে এসএসসি একটা স্বশাসিত সংস্থা, এর সঙ্গে রাজ্য সরকারের কোনো যোগ নেই বা রাজ্যের নেতা মন্ত্রীদের কোনো যোগ নেই। আসলে উদ্দেশ্য একটা, কারো চাকরি বাঁচিয়ে দেওয়ার নয়, চাকরি পাইয়ে দেওয়ার নয়, প্রতারিত মেধাদের